5 দিন পর চিরচেনা রূপে দেশ, সড়ক মহাসড়কে যানজট, অফিস আদালত ব্যাংকে কর্মচাঞ্চল্য। জনমনে পুরোপুরি স্বস্তি না ফেরা পর্যন্ত চলবে কারফিউ, এখনই খুলছে না শিক্ষা প্রতিষ্ঠান। 6 শিক্ষার্থী নিহতের ঘটনা তদন্তে নামছে বিচার বিভাগীয় কমিটি, গণশুনানি করে নেবে তথ্য উপাত্ত। মুর্শিদা নিগারের দুর্দান্ত ব্যাটিংয়ে বড় জয়, মালয়েশিয়াকে উড়িয়ে নারী এশিয়া কাপের সেমিতে বাংলাদেশ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা 7টার একুশের সংবাদে সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। টানা 5 দিন পর কর্মচঞ্চল রাজধানী ঢাকা। রাস্তার পুরনো চেহারায় ফিরেছে নগরবাসী। সকাল থেকে প্রায় সব রাস্তা ছিল যানবাহনের ঠাসা। তীব্র যানজট উপেক্ষা করে পৌঁছতে হয় কর্মস্থলে। মেট্রো রেল বন্ধ থাকায় বেশি ভোগান্তিতে পড়েন উত্তরা মতিঝিলগামী যাত্রীরা। মানিক শিকদারের রিপোর্ট। কারফিউ শিথিলের পর থেকে দ্রুত পাল্টায় রাজধানীর চিত্র। কর্মজীবীরা স্ব কর্মস্থলে যেতে বের হন সকাল থেকেই। অনেক কষ্ট করে আসছি, কিছু দূর রিক্সায় আসছি, কিছু দূর লেগুনে আসছি, এখন অল্প একটু বাসে আসলাম। এখন মোটামুটি স্বাভাবিক আসতেছে, এটা আমাদের সব জনগণের জন্য খুব ভালো। কারফিউটা উঠে দিলে আমাদের জন্য একটু ভালো হয়। আপাতত সীমিত আকারে সীমিত পরিসরে চালু করছে, আস্তে আস্তে একদম ফুল চালু করবে। আমার কাছে মনে হয় যে পারফেক্ট আছে। বেলা বাড়ার সাথে সাথে গণপরিবহন কম থাকা এবং তীব্র যানজটে বিপাকে পড়েন অফিসগামী যাত্রীরা। নির্দিষ্ট সময়ের মধ্যে বাসায় আসতে হবে, কাজ সারতে হবে, যার জন্য আরো জ্যামটা বেশি হয়ে গেছে। বাসের জন্য অপেক্ষা করতেছি। কমলাপুর একটা বাসে যায় এখান থেকে আয়াত। মেট্রো রেল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে উত্তরা মতিঝিলের যাত্রীরা। স্বপ্নের মেট্রো রেলে বর্বর হামলায় ক্ষুব্ধ তারা। মেট্রো রেলে যারা এই ঘটনাগুলো বা ক্ষতির শিকার করেছে, এটা একটা রাষ্ট্রীয় সম্পদের মধ্যে আঘাত এবং অনেক লোকের জীবিকার মধ্যে আঘাত। এরা যারা করছে এরা দেশের শত্রু, জনগণের শত্রু, এদের বিচারের আওতায় আসা উচিত। গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনালে যাত্রীর ভিড় থাকলেও দূরপাল্লার গাড়ি চলেছে কম। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। 7 ঘন্টা শিথিল থাকার পর চলছে কারফিউ। সেনাবাহিনী ও বিজিবি সহ র্যাব পুলিশের যৌথ টহল সহ নিচ্ছিদ্র নিরাপত্তায় জনজীবনে ফিরছে স্বস্তি। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সহ সব ধরনের অফিস আদালত, ব্যাংক ও পোশাক শিল্প কারখানা খোলায় কর্মচঞ্চল রাজধানী সহ সারা দেশ। রাস্তায় ছিল চিরচেনা যানবাহন ও মানুষের চাপ। সহকর্মীদের সহায়তায় জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। কোটা সংস্কার আন্দোলনে ভর করে সৃষ্ট সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি থাকায় রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত ছিল সাধারণ ছুটি। এর আগে শুক্র ও শনিবার ছিল সাপ্তাহিক ছুটি। টানা 5 দিন বন্ধের পর বেলা 11টা থেকে 3টা পর্যন্ত আংশিকভাবে খোলে অফিস আদালত। ফিরে আসে চিরচেনা কর্মচাঞ্চল্য। অফিসগামী মানুষের ভিড়ে রাজধানী জুড়ে সড়ক মহাসড়কে ছিল যানজট। দূরপাল্লার সব যানবাহনও চলছে সকাল থেকেই। পুরোপুরি খুলেছে সব ধরনের দোকানপাটও। সরকার এটা খুব ভালোভাবে তো পদক্ষেপ নিচ্ছে, আমরা তার উপরে আমরা খুব সন্তুষ্ট। এখন আজকে বেরোইছি, নিজের কাছে ভালো লাগতেছে, তারপরেও অনেক কষ্ট করে আসছি। অবশ্যই ঠিক হলো। আর কতদিন এইভাবে আর থাকবে? দেশ তো চলতে হবে, দেশের মতো দেশ চলবে না। কারফিউটা উঠে দিলে আমাদের জন্য একটু ভালো হয়। ঢাকার বাইরেও অফিস কলকারখানা খোলায় বেড়েছে কর্মচাঞ্চল্য। স্বস্তিতে মানুষ। সরকারে ভালোই করছে, খুশি আমরা সরকারি প্রতি। অনেকদিন বসে থাকার পরে খুললো, বাসায় বসে ভালো লাগে না। হ্যাঁ, অবশ্যই সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাঙ্কস আমাদের গার্মেন্টসটা খোলার জন্য। সকাল 10টা থেকে কারফিউ শিথিল ছিল বিকেল 5টা পর্যন্ত। সড়কে টহল সহ পয়েন্টে পয়েন্টে সতর্ক পাহারায় সেনাবাহিনী ও বিজিবি। কোনো ধরনের দুষ্কৃতিকারীরা এসে নাশকতা না করতে পারে বা নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সেজন্য আমরা এই গার্মেন্টস শিল্প রক্ষার জন্য আমরা বর্তমানে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তৎপর পুলিশ, র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীও। খুরশিদ আলম মুকুল, একুশে টেলিভিশন।
খুলেছে ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠানগুলো। আর্থিক লেনদেন সচলে স্বস্তিতে গ্রাহকরা। টাকা জমা, উত্তোলনের পাশাপাশি ঋণপত্র বা এলসি খুলেছেন ব্যবসায়ীরা। এদিকে স্বল্প সময়ের লেনদেনেও দরপতন হয়েছে পুঁজিবাজারে। মেহেদী হাসানের রিপোর্ট। সবশেষ গত 18 জুলাই হয়েছিল ব্যাংকের লেনদেন। এরপর কোটা আন্দোলনকে ঘিরে দুষ্কৃতিকারীরা সহিংসতা করলে সাধারণ ছুটির আওতায় গত রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত বন্ধ রাখা হয় ব্যাংক। এমন লম্বা বিরতির জন্য প্রস্তুত ছিল না কেউই। টাকা জমা, উত্তোলন করতে পারেননি গ্রাহকরা। তবে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসায় বুধবার স্বল্প পরিসরে চালু হয়েছে ব্যাংকিং কার্যক্রম। স্বস্তি ফিরেছে মানুষের মাঝে। বাইরে কোনো সমস্যা এখন পর্যন্ত ফেস করি নাই, তো সব মিলে এখন কমফোর্টেবল আছে। ব্যাংকে যখন ফার্স্ট আওয়ারে আসলাম তখন দেখলাম আমাদের সার্ভারের প্রবলেম হচ্ছে, তো সেক্ষেত্রে কিছুদিন একটু বিড়ম্বনায় পড়তে হয়েছে। তো 1 আওয়ার পর আবার দেখলাম সার্ভার আসছে, তখন আর কি আমি টাকা উইথড্র করতে পেরেছি। ব্যাংক বন্ধ থাকায় আমদানি রপ্তানির কার্যক্রমও আটকে ছিল। ব্যাংক লেনদেন চালুর পর ঋণপত্র বা এলসি খোলা ও নিষ্পত্তি শুরু হয়েছে। আজকে ব্যাংকে আসছি, দেখি সাদা কিছু এলসি আমাদেরকে অথরাইজ করে দিয়েছে, আবার কিছু নিয়ে আসছি। চিটাগাং মাল পরে আছে, স্কিপ করতে পারি না, আজকে স্কিপ করার জন্য আসছি। 1 সপ্তাহ পর্যন্ত মাল ওখানে পরে আছে। এই সহিংসতা আমাদের অনেক ক্ষতি হইতেছে। এদিকে ব্যাংকের পাশাপাশি পুঁজিবাজারেও লেনদেন শুরু হয়েছে। তবে বুধবারও কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের দর। আসলে দেশের সার্বিক অবস্থা তো ভালো না থাকার প্রভাবটা মার্কেটের উপর সবসময় এর আগে পড়ছে, এখনো দেখা যাচ্ছে। আজকে তো সব প্যানিকড, মানুষের টাকা পয়সা নেই হাতে, মানুষ তো শেয়ার আসলে যে পারতেছে বিক্রি করতেছে। তবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বলছেন পুঁজিবাজারের লেনদেন চিত্র গত বেশ কিছুদিন ধরেই নেতিবাচক ছিল। শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছেন তারা। আমাদের সেকেন্ডারি মার্কেটটা আসলে কি যে এটার পিছনে কিন্তু আসলে এটা অন্তত একটা আমরা সবাই জানি এটা সেন্সিটিভ মার্কেট, এবং এখানে বিভিন্ন যে কোনো ঘটনার দ্বারা এটা প্রভাবিত হয়। এটারই একটা আজকে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি আশা করব যে এটা অচিরেই সবকিছু স্বাভাবিক হয়ে আসবে। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট লেনদেন হয়েছে 159 কোটি টাকা, আর সাধারণ সূচক কমেছে 95 পয়েন্ট। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। জনমনে পুরোপুরি স্বস্তি না ফেরা পর্যন্ত কারফিউ চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তবে আগামী ৩-৪ দিনের মধ্যে সবকিছু নিয়ন্ত্রণে আসবে বলেও আশাবাদী তিনি। আর শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার মতো স্বাভাবিক পরিস্থিতি এখনো তৈরি হয়নি। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। কোটা সংস্কার আন্দোলনে ভর করে ঘটে যাওয়া সহিংসতা অনেকটা নিয়ন্ত্রণে আসায় 5 দিন পর খুলেছে সচিবালয়। দায়িত্ব পালনে গিয়ে দুর্বৃত্তদের হামলায় নিহত 3 জন পুলিশ ও একজন আনসার সদস্যের পরিবারের সঙ্গে সকালে মন্ত্রণালয়ে সাক্ষাৎ করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। নিহতদের প্রত্যেক পরিবারকে সরকারের দেয়া 2 লাখ টাকা নগদ ও 8 লাখ টাকার সঞ্চয়পত্র এবং পুলিশের পক্ষ থেকে 5 লাখ টাকার চেক হস্তান্তর করেন তিনি। পরে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে কোনো পরিস্থিতিতে জনগণের পাশে আছে সরকার। খুব দ্রুত স্বাভাবিক অবস্থায় ফেরারও আশ্বাস তার। আমরা আশা করি এই যে জঙ্গির উত্থান, এই সন্ত্রাসীদের উত্থান এবং বিএনপি জামাতের এই চক্র আমরা ইতিমধ্যেই আমরা কন্ট্রোল করে নিয়ে আসছি। আমরা আগামী 2-4 দিনের মধ্যে আমরা আশা করি এগুলি সবই কন্ট্রোল করে নিয়ে আসব, কারণ দেশের মানুষ এটা পছন্দ করছে না। সেনাবাহিনী কাজ শেষ হলে দেশে যখন পরিবেশ ঠিক হয়ে যাবে, সেনাবাহিনী তাদের কাজে চলে যাবে এবং কারফিউ এবং আবারও কারফিউ উইথড্র হবে এবং জনজীবন আবারও স্বাভাবিক গতিতে চলবে। আমরা যত তাড়াতাড়ি পারি সেটি ব্যবস্থা করার জন্য আমরা কাজ করছি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সহিংসতা ও হতাহতের ঘটনায় বেশ কিছু মামলা হয়েছে, তবে নিহতের সংখ্যা এখনই সুনির্দিষ্ট করে বলা সম্ভব নয়। সবাইকে চিহ্নিত করব। আমরা তো বলেছি এই ধরনের অরাজকতা আমরা যাতে বন্ধ হয় তার ব্যবস্থা করব। আমরা সবাইকে চিহ্নিত করে তাদেরকে আইনের সম্মুখে আইন অনুযায়ী তাদের বিচার অবশ্যই হবে। পুলিশের এবং আনসারের 4 জন মারা গিয়েছে, এটা আমরা সুনিশ্চিত। আমাদের পুলিশ ফায়ার ওপেন করার পরে কয়জন ইন্তেকাল করছে আমাদের এই মুহূর্তে আমরা হিসাব দিতে পারবো না। কাজেই মামলা কয়টা হবে, কখন হবে, কিভাবে হবে সেগুলো আমরা বলতে পারছি না। আমি বলি প্রতি ঘন্টায় মামলা হচ্ছে। এদিকে সর্বশেষ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও তথ্য প্রতিমন্ত্রী। যোগ দেন পুলিশ প্রধান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাও।
শিক্ষামন্ত্রী বলেন, উস্কানি দিয়ে শিক্ষার্থীদের আন্দোলনকে সহিংসতায় রূপ দেওয়ার পেছনে কারা আছে তা খতিয়ে দেখা হচ্ছে। এখনই শিক্ষা প্রতিষ্ঠান না খোলার সিদ্ধান্ত জানান তিনি। আর ঘোষণা দিয়ে আরও পরিস্থিতি অস্থিতিশীল করাটা কখনোই কাম্য নয়। আরেকটি বিষয় হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান বলতে তো শুধুমাত্র বিশ্ববিদ্যালয় বা কলেজ নয়, আমাদের তো বিদ্যালয়গুলোকে নিয়েও কাজ করতে হয়। তো সেটা পরিস্থিতি এখনও আমরা পর্যবেক্ষণ করছি। আরেকটি বিষয় হচ্ছে, আমাদের তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলমান। এখন আমাদের প্রথম যেটা অগ্রাধিকার সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে প্রক্রিয়াটা, সেটাকে যাতে করে আমরা চাই যে সেটা পুনরায় আবার যাতে করে শুরু করা যেতে পারে। সহিংসতার মামলাগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনালে যাবে কিনা তা যাচাইয়ের কথাও জানান মন্ত্রীরা। ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনের 6 শিক্ষার্থী নিহতের ঘটনায় গণবিজ্ঞপ্তি দিয়ে সবার কাছে তথ্য উপাত্ত জানতে চাইবে বিচার বিভাগীয় তদন্ত কমিটি। এরপর তথ্য ও ছবি বিচার বিশ্লেষণ করা হবে। তদন্তের প্রয়োজনে ঢাকার বাইরে যেতে পারে তদন্ত কমিটি। বিস্তারিত শাকির আরজুর রিপোর্টে। কোটা আন্দোলনে 6 শিক্ষার্থীর নিহতের ঘটনা তদন্তে দুপুরে সুপ্রিম কোর্টের অডিটোরিয়ামে বসে বিচার বিভাগীয় তদন্ত কমিটির প্রথম বৈঠক। যোগ দেন কমিটির প্রধান বিচারপতি খন্দকার দিলিরুজ্জামান। এছাড়াও মন্ত্রিপরিষদ সচিব মাহমুদুল হোসেন খান, অতিরিক্ত সচিব জাহিদা পারভিন, উপসচিব তানভীর আহমেদ ও হাইকোর্টের রেজিস্ট্রার মশিউর রহমান। বৈঠক শেষে কমিটির প্রধান জানান, তদন্ত কমিটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে নাগরিকদের কাছে থাকা ছবি, তথ্য, অডিও, ভিডিও চাইবে। ইতিমধ্যে কমিশন তাদের কার্যক্রম শুরু করেছে। তারই আলোকে আমরা আজকে কমিশনের প্রথম মিটিং করলাম এবং আমরা বিভিন্ন নাগরিকদের কাছে গণবিজ্ঞপ্তির মাধ্যমে তাদের কাছে যে সকল তথ্যাদি আছে সেগুলো আমরা আহ্বান করব। সেটা কি পদ্ধতিতে হবে সেটা আপনারা গণবিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারবেন। কোটা আন্দোলনে নিহত 6 শিক্ষার্থীর বিষয়ে আপাতত তদন্ত চলবে। তথ্য উপাত্তের প্রয়োজনে ঢাকার বাইরে যাবে কমিটি। পরবর্তী ঘটনাগুলো প্রজ্ঞাপনের পরে হয়েছে, সুতরাং এখন পর্যন্ত এই 6 জনের ব্যাপারেই বলা আছে। একটা অস্বাভাবিক অবস্থা বিরাজ করছিল, কারফিউ ছিল, ছুটি ছিল, যার কারণে তাৎক্ষণিকভাবে সেখানে পৌঁছানো সম্ভব হয়নি। আমরা চেষ্টা করব সকল ঘটনার সুষ্ঠু তদন্ত করবার জন্য। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব আমি সম্পূর্ণ সততা, নিষ্ঠতা এবং স্বচ্ছতার মধ্য দিয়ে আমি পালন করার চেষ্টা করব। তদন্ত কমিটি নির্ধারিত সময়ই প্রতিবেদন দিতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি। গত 16 জুলাই হাইকোর্টের বিচারপতি দিলিরুজ্জামানকে একক করে এই কমিটি গঠন করে দেয় সরকার। শাকির আরজু, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। দুর্নীতি মামলা বাতিলে ডক্টর ইউনূসের আবেদন হাইকোর্টে খারিজ, চলবে বিচার। মোকামে ফিরেছে কর্মচাঞ্চল্য, সরবরাহ বাড়ায় স্বাভাবিক হচ্ছে চালের বাজার। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে। দেশের এত উন্নয়ন চায়নি বিএনপি, তাই তারা ধ্বংসের সুরে কথা বলে, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসব আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে দুর্গ গড়ে প্রতিরোধের আহ্বান জানিয়েছেন তিনি। আর বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, দেশের ভেতরে হস্তক্ষেপে 185 দেশে বার্তা দিয়েছেন ডক্টর ইউনূস। রিপোর্ট প্রণব চক্রবর্তীর। চলমান পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর আহ্বানে অসহায় ও দুস্থদের হাতে খাবার তুলে দিচ্ছে আওয়ামী লীগ। বুধবার রাজধানীর শ্যামলী এলাকায় এই কর্মসূচির সূচনা করেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, স্বাধীনতার পর যেসব অর্জন বাংলাদেশকে বিশ্বে সম্মানিত করেছে, দুষ্কৃতিকারীরা সেগুলোকেই ধ্বংস করছে। যে অর্জনগুলো জাতি আজকে আপনার মেট্রো রেল বন্ধ, কবে চালু করতে পারবো? ধ্বংসলীলা, ধ্বংসযজ্ঞ, ঢাকাবাসীর কত প্রিয় এই মেট্রো রেল। বিএনপি মিথ্যাচার করে ধ্বংসের সুরে কথা বলছে অভিযোগ করে প্রতিরোধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের। আজকে মির্জা ফখরুল
এখনো ধ্বংসের সুরে, এখনো আগুন সন্ত্রাসে কথা বলে, এখনো ধ্বংসের কথা বলে। এই তাণ্ডবের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের কোনো বিকল্প পাড়ায়, মহল্লায়, ওয়ার্ডে ওয়ার্ডে সর্বত্র শেখ হাসিনার ডাকে দুর্বৃত্ত দুর্গ গড়ে তুলুন। মোহাম্মদপুর টাউন হল এলাকায় তৈরি খাবার বিতরণ করেন স্থানীয় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। তার অভিযোগ, বিএনপি জামায়াতের হামলার সুযোগ নিয়ে দেশবিরোধী অপকর্ম করছেন ডক্টর ইউনূস। তারা যারা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে ও পরিস্থিতির ব্যাপারে যেন হস্তক্ষেপ করে। আপনি প্রমাণ করলেন যে বাংলাদেশকে আপনি মেনে নিতে পারেন না। এদিকে বিআরটিএ এবং সেতু ভবনে দুষ্কৃতিকারীদের ন্যাক্কারজনক হামলায় ক্ষয়ক্ষতি দেখতে গিয়ে বিস্ময় প্রকাশ করেন ওবায়দুল কাদের। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। রাজনৈতিকভাবে চলমান সংকটে সমাধান করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, কারফিউ দিয়ে আন্দোলন দমানো যাবে না। সারা দেশে বিএনপির 2000-এর বেশি নেতাকর্মী গ্রেফতার হয়েছেন বলেও অভিযোগ তোলেন মির্জা ফখরুল। বিএনপিকে হেয় প্রতিপন্ন করতে নানা অপপ্রচার চালানো হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা মন্তব্য তার। ছাত্ররা খুব পরিষ্কার করে বলছিল, আমরা যৌক্তিক একটা বৈষম্যবিহীন একটা ব্যবস্থা চাই, সংস্কার চাই, তাই না? এটা খুব আমার কাছে খুব মনে হচ্ছে অত্যন্ত যুক্তিসঙ্গত কথা। সেখানে আলাপ আলোচনা বসলেই সেগুলো পরিষ্কার হয়ে যেত। তারা চিরাচরিতভাবে তাদের নিজেদের মতো করেই এই যে হাইকোর্ট ডিভিশন থেকে যে রায়টা তারা নিয়ে এসছেন, এই রায়টা তারা প্রথম দিনই আনতে পারতেন। এটা রাজনৈতিক সমাধান হতে হবে। সেই রাজনৈতিক সমাধান না করলে তো কখনই সমাধান হবে। শুধু রাজধানীতেই পুলিশের 80টি স্থাপনায় হামলা চালায় বিএনপি জামায়াত। এসব ঘটনায় মামলা হয়েছে 154টি। এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 1758 জনকে। ঢাকা মহানগর পুলিশ এসব তথ্য জানিয়েছে। এদিকে নরসিংদী কারাগার ভেঙে আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় জঙ্গি সম্পৃক্ততা থাকতে পারে বলে জানিয়েছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি। বিস্তারিত জানাচ্ছেন আহমেদ বাবু। বিএনপি জামাতের সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন 69 জন পুলিশ সদস্য। রাজধানীর বিভিন্ন থানা, ফাঁড়ি ও পুলিশ বক্সে হামলা চালিয়ে তাদের আহত করা হয়। আহতদের অবস্থা আশঙ্কাজনক। সন্ত্রাসী হামলায় শুধু পুলিশ টার্গেট হয়নি, তাদের সম্পদও ক্ষতি করা হয়েছে, জানালেন ডিএমপির যুগ্ম কমিশনার। এসবের নেপথ্যে কারা তাও জানান তিনি। এই বিএনপি এবং জামাতের চিহ্নিত সন্ত্রাসীরা তারা এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে তারা এখানে অংশগ্রহণ করেছে, মদত দিয়েছে, বিনিয়োগ করেছে এবং ধ্বংসলীলা চালানোর জন্য তারা নির্দেশ দিয়েছে। কাজে তাদের অনেক তথ্য আমরা পেয়েছি এবং আরও পাচ্ছি এবং অসংখ্যজন আমাদের কাছে কিন্তু রিমান্ডে রয়েছে। আমাদের ডিটেকটিভ ব্রাঞ্চের কাছে তারা কিন্তু রিমান্ডে রয়েছে। তারা কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করছে। হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের গ্রেপ্তার করা হচ্ছে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা। এখন 154টি মামলা দায়ের করা হয়েছে। যারা প্রকৃত সন্ত্রাসী, আমি বলছি যারা এক্সিকিউশনে ছিল, যারা প্ল্যানিংয়ে ছিল, এদের সবাইকে কিন্তু এই নেটটাকে, এই সন্ত্রাসীদেরকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না এবং তাদেরকে যেখানে পাওয়া যায় সেখান থেকে ধরে এনে আইনের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য আমরা বদ্ধপরিকর। এদিকে নরসিংদীর কারাগার থেকে পালিয়ে যাওয়া 2 জঙ্গিকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিট। এই গ্রেপ্তারের বিষয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন হয়। মৌসুমী ওরফে মৌ এবং খাদিজা পারভিন মেঘলা ওরফে মেঘনা এবং এক পর্যায়ে এই 2 জনের অবস্থান আমরা জানতে পেরে শনাক্ত করে আমাদের সিটি ইন্টেল টিম আজকে ভোরে তাদেরকে মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করে। কারাগার থেকে পালিয়ে যাওয়া আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে বলেও জানান তিনি। সক্রিয় থাকার প্রমাণ আমরা পেয়েছি। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা।
কোটা সংস্কার আন্দোলনে ভর করে ঢাকা উত্তর সিটি এলাকায় পরিকল্পিতভাবে ধ্বংসযজ্ঞ চালিয়েছে দুর্বৃত্তরা। বর্জ্য অপসারণে নিয়োজিত ৬৭টি যান পুড়িয়ে দিয়েছে তারা। ধ্বংস করেছে রামপুরা স্ট্রম সুয়ারেজ, ভাঙচুর আগুন দিয়েছে সূচনা কমিউনিটি সেন্টারেও। প্রাথমিক হিসেবে প্রায় ২০৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তরের মেয়র আর এলজিআরডি মন্ত্রী। রাষ্ট্রবিরোধী সন্ত্রাসীদের আইনের আওতায় আনার আশ্বাস তাদের। মানিক শিকদারের রিপোর্ট। পরিকল্পিতভাবে বর্বরোচিত ধ্বংসযজ্ঞ চালায় দুর্বৃত্তরা। জনসেবায় নিয়োজিত সিটি কর্পোরেশনও রেহাই পায়নি দুর্বৃত্তদের নৃশংসতা থেকে। পুড়িয়ে দেয়া হয় উত্তর সিটি কর্পোরেশনের বর্জ্য নিষ্কাশনে নিয়োজিত কম্প্যাক্টর, কন্টেইনার ক্যারিয়ার, ওপেন ট্রাক, হাইড্রোলিক গ্রেডার, মাইক্রোবাস সহ ৬৭টি গাড়ি। এটা কি আর চালানো সম্ভব হবে না? এটা আর চালানো সম্ভব না, এটা সব বিকল হয়ে গেছে একদম। ধ্বংস হওয়া গাড়িগুলোর একটির চালক ইমরান হোসেন তুলে ধরলেন দুর্বিষহ সেদিনের ধ্বংসযজ্ঞের স্মৃতি। এক একটা আতলা আমাদের এরকম করে মারছে, আমরা কি করব? মাল রক্ষা করব না যান রক্ষা করব? বিশ্বাস করেন বিহারি পোলাপানগুলি এত উত্তপ্ত হয়েছে, বাসায় পারে না আমাদের জবাই করে দেয়, তাহলে আর কি করব? আত্মরক্ষাতে পালিয়ে গেছে গিয়া। নিষ্কাশন পরিবহনের অভাবে কাজীপাড়া, শেওড়াপাড়া সহ বিভিন্ন স্থানে এভাবেই বর্জ্যস্তূপ পড়ে আছে ৫ দিন ধরে। ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলামকে নিয়ে মিরপুর ১০ করঞ্চল পরিদর্শন করেন এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম। পরে সংবাদ সম্মেলনে জানান, নাশকতাকারীদের আইনের আওতায় আনা হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানগুলা আন্তরিকভাবে মাঠে আসে এবং দুষ্কৃতিকারীদেরকে অবশ্যই প্রতিহত করা হবে, জনমানুষের অধিকার প্রতিষ্ঠা করা হবে। মেয়র জানান, নাশকতায় অন্তত ২০৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, যা পুষিয়ে উঠতে সময় লাগবে। এটা আমরা প্রাথমিক ক্ষয়ক্ষতি বলেছি আমরা ২০৫ কোটি টাকা। আমাদের উত্তরা কমিউনিটি সেন্টারকে সম্পূর্ণভাবে ভেঙে ফেলা হয়েছে। জনগণের কাছে বিচার দিলাম, সরকারের কাছে বিচার দিলাম। দ্রুততম সময়ে বর্জ্য নিষ্কাশন করে স্বাভাবিক অবস্থায় আনারও প্রতিশ্রুতি সিটি কর্পোরেশনের। সিটি কর্পোরেশনের প্রায় অর্ধশতাধিক গাড়ি এভাবে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। স্থানীয় যারা আছেন এবং চালক আছেন যারা, তারা সবাই বলছেন যেভাবে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে সেটা আসলে কোনোভাবেই কাম্য নয়। এই ক্ষতি পূরণ করতে দীর্ঘ সময় লাগবে। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। রাজধানীর মহাখালীর সেতু ভবনে নাশকতার মামলায় ২ আসামিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। জড়িত অন্যদের শনাক্তের কথা জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। সংবাদ সম্মেলনে তিনি বলেন, জামায়াত শিবির এবং কিছু বিএনপি নেতার অর্থের বিনিময়ে ভাড়া করা লোক দিয়ে এই সহিংসতা ও লুটপাট চালিয়েছে। গ্রেফতারকৃতরা প্রাথমিকভাবে জবানবন্দি দিয়েছেন বলেও জানান ডিবি প্রধান। তারা মহাখালীতে যে সেতু ভবনে তারা ইট ক্যাপিটাল নিকু পরবর্তীতে অঙ্গির সংযোগ করে সেতু ভবনের আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয় এবং সেখান থেকে মালামাল লুট করে নিয়ে যায়। সেই মালামাল লুটের ঘটনায় আমরা একদম সিসিটিভি এবং আমরা বিভিন্ন ডাটা অ্যানালাইসিস করে আমরা সেখান থেকে যারা সরাসরি জড়িত আমরা সেই ২ জনকে গ্রেপ্তার করেছি। মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অভিযোগ গঠনের বৈধতা এবং মামলাটি বাতিল চেয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস সহ ৭ জনের আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ১ বছরের মধ্যে মামলাটির বিচার কাজ সম্পন্ন করতে বলা হয়েছে। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর ফলে বিচারিক আদালতে মামলাটি চলবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী। তবে আদেশের বিরুদ্ধে আপিলের কথা জানিয়েছেন আবেদনকারীদের আইনজীবী। ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গত বছরের ৩০ মে মামলাটি করে দুদক। তদন্ত প্রতিবেদনে বলা হয়, অবৈধভাবে অর্থ স্থানান্তর করা হয়েছে, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইনের অপরাধ। এফআইআর থেকে, চার্জশিট থেকে যে এখানে মামলার যথেষ্ট উপাদান আছে, কাজে এটা খারিজযোগ্য। আদালতকে আমরা অনেকগুলো সিদ্ধান্ত দিয়েছি, মিস্টার মামুন অনেকগুলো সিদ্ধান্ত দিয়েছেন, দুপক্ষ শুনে আদালত খারিজ করে দিয়েছেন, যেহেতু অপরাধের প্রাথমিক সত্যতা আছে। উনি বিদেশের সমস্ত প্রোগ্রাম ফেলে দিয়ে এসেছেন, আমরা সুপ্রিম কোর্টে এইখানে আমরা আপিলে যাব। কুষ্টিয়ার খাজানগর মোকাম থেকে বিশেষ প্রহরায়
রাজধানী সহ দেশের পাইকারি বাজারগুলোতে চাল পাঠানো হচ্ছে। দ্বিতীয় দিনেও একযোগে শতাধিক ট্রাক চাল পাঠানো হয় বিজিবি, র্যাব ও পুলিশি পাহারায়। পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত এই প্রক্রিয়া চালু রাখবে প্রশাসন। কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলামের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। চালের অন্যতম প্রধান মোকাম কুষ্টিয়ার খাজানগর। দিনে প্রায় 200 ট্রাক চাল যায় রাজধানী সহ দেশের পাইকারি বাজারগুলোতে। কয়েকদিনের সহিংস ঘটনায় চাল সরবরাহ প্রায় বন্ধই ছিল। এতে চালের দাম অস্বাভাবিক বেড়ে যায়। ক্ষতিগ্রস্ত হন খাজানগরের চালকল মালিকরা। বেকার হয়ে পড়েন নানা কাজে জড়িত হাজারো কর্মীও। মঙ্গলবার থেকে বিশেষ ব্যবস্থায় মোকাম চালু রাখায় ফিরেছে কর্মচাঞ্চল্য। খুশি মালিক, শ্রমিকরা। আমাদের ডিসি এবং পুলিশ প্রশাসনের মাধ্যমে এসপি সাহেব এবং দুজনের সহযোগিতায় আমরা আজকে র্যাব, আর্মি, পুলিশ দিয়ে আমাদের চাউলটা ঢাকা সহ বিভিন্ন দেশে প্রান্তে পাঠাচ্ছে। 7 দিনের দিন আজকে বেরোচ্ছি, মনে করেন যে এই অবরোধের কারণে যাইতে পারিনি। আজকে পুলিশ প্রোটেকশনের কারণে আমাদেরকে নিয়ে যাচ্ছে ঢাকায়, বরিশাল, তার ফরিদপুর, বিভিন্ন জায়গায়। এমপি মহোদয় মনে করেন যে সুন্দর একটা ভালো একটা পরিবেশ করছে, সেই পরিবেশ অনুযায়ী মনে করেন যে আমাদের গাড়ি ঘোড়া চলবে। চালসহ সব ধরনের নিত্যপণ্য সরবরাহে সহযোগিতা দিয়ে যাবে জেলা ও পুলিশ প্রশাসন। আজকে 103টি ট্রাক, চালবাহী ট্রাক এখান থেকে ঢাকায় পৌঁছাবে। সেটি আমরা এসকর্ট করে আমাদের জেলা পার করে দেব এবং আমরা সরকারের সাথে কথা বলেছি যে জেলাগুলো এই পথের মধ্যে পড়বে সকল জেলা থেকেই নিরাপত্তা প্রদান করা হবে। চলমান পরিস্থিতির আলোকে আমরা নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো আছে এগুলোর সরবরাহে যাতে কোনো ঘাটতি না হয় সেই জন্য আমরা কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক আমরা আজকে এসকর্টের মাধ্যমে এগুলো ঢাকাতে পাঠাচ্ছি। এই প্রক্রিয়ায় চালের বাজার স্বাভাবিক হয়ে আসছে বলেও জানান সংশ্লিষ্টরা। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। পদ্মায় বিলীন হচ্ছে দৌলতদিয়ার 2টি ফেরিঘাট। ভাঙনের সংখ্যায় বাড়িঘর, ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠান। নেপালে আবারও প্লেন বিধ্বস্ত, 18 জনের মরদেহ উদ্ধার। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। রাতের মধ্যেই পুরোদমে চালু হচ্ছে ব্রডব্যান্ড ইন্টারনেট, একথা জানিয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। জানিয়েছেন রোববার নাগাদ চালু হবে মোবাইল ইন্টারনেট। আজকে রাত থেকে আমরা ব্রডব্যান্ড কানেক্টিভিটিটা আমরা আসলে পুনঃস্থাপন করতে পারি এবং ঢাকা, চট্টগ্রামের বাইরেও বিভাগ এবং জেলা, শহর সহ সারা দেশে আমাদের বাংলাদেশে কিন্তু 13 কোটি ইন্টারনেট ব্যবহারকারী। তারা যে ধৈর্যের পরিচয় দিয়েছেন, তারা যে সহনশীলতা পরিচয় দিয়েছেন এবং সরকারের পাশে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনাগুলো তারা যেভাবে মেনে চলেছেন, ফলে কিন্তু আমরা খুব দ্রুতই একটা বিশৃঙ্খল অবস্থা থেকে একটা সুশৃঙ্খল স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে শুরু করেছি এবং আমরাও সরকারের পক্ষ থেকে আমরাও সংবেদনশীল থাকব যাতে করে এই পরিস্থিতিটা আমরা দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পারি। কারফিউ শিথিল এবং সীমিত আকারে ইন্টারনেট সেবা চালু হওয়ার পর প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে বন্দরনগরী চট্টগ্রামে। বেড়েছে পণ্যবাহী যান চলাচল। তবে পুরো মাত্রায় ইন্টারনেট সেবা চালু না হয় বন্দরের কন্টেইনার জটের আশঙ্কা ব্যবসায়ী, শিল্প মালিকদের। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। কারফিউ শিথিলের সময়টা জুড়ে ব্যস্ততা বাড়ে চট্টগ্রাম বন্দর, চট্টগ্রাম কাস্টমস হাউস সহ আমদানি রপ্তানিকারী বিভিন্ন প্রতিষ্ঠানে। সড়ক মহাসড়কে বাড়ে পণ্যবাহী যান চলাচল। এদিকে পুরো মাত্রায় ইন্টারনেট সেবা চালু না হয় আর্থিক ক্ষতির আশঙ্কা সংশ্লিষ্টদের। প্রায় 43,000-এর উপরে কন্টেনার জমে গেছে। এই কন্টেনারের স্তূপগুলো যদি কোনো কারণে ডেলিভারি যদি সঠিকভাবে যদি দ্রুত যদি চালু না হয় তাহলে কিন্তু চট্টগ্রাম বন্দর এক সময় কিন্তু তার যে ধারণ ক্ষমতা তার বাইরে চলে গেলে কিন্তু বন্দরের কার্যক্রম বিঘ্ন ঘটার সম্ভাবনা আছে। চট্টগ্রাম কাস্টমস হাউস জানিয়েছে বিশেষ ব্যবস্থায় 3,823 পণ্যের শুল্কায়ন চালান হয়েছে। বিশেষ ব্যবস্থাপনায় এনবিআর এর সহায়তায় আমরা আমাদের কাস্টম হাউসের ইন্টারনাল ল্যান কানেক্টিভিটি স্থাপন করে, যেটা আমাদের এসআই কোডে আপনারা জানেন যে এসআই কোডা সার্ভারের বিশেষ সিকিউরিটির কারণে আমাদের একটা ওটিপি ব্যবস্থা প্রবর্তন করতে হয়েছিল, সেটাকে আমরা আমাদের থ্রু ল্যান কানেক্টিভিটির মাধ্যমে আমরা সেটা আবার এস্টাবলিশ করেছি। বন্দর কর্তৃপক্ষ বলছে জাহাজীকরণ এবং
পণ্য খালাসে তারা প্রস্তুত থাকলেও যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি সচল না হওয়ায় কিছুটা সমস্যা হচ্ছে। ডেলিভারি ক্ষেত্রে রোড কমিউনিকেশন অ্যান্ড রেল কমিউনিকেশন বন্ধ থাকাতে ডেলিভারি ক্ষেত্রে আমাদের একটু বিঘ্ন ঘটেছে। কাস্টমসও ফুললি ফাংশনাল, আর চট্টগ্রাম পোর্ট তো গত কয়েকদিন ধরে ফুললি ফাংশনাল ছিল। সুতরাং এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসে আমি আশা করি কোনো ধরনের ব্যাঘাত বর্তমান যে অবস্থায় আছে আর হবে না। কারফিউয়ের মধ্যে বন্দর কার্যক্রম 24 ঘন্টা সচল রাখার কথাও জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। রত্না সামান, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। 2 মাসের বেশি সময় ধরে পদ্মার ভাঙনে বিলীন হচ্ছে রাজবাড়ীর দৌলতদিয়ার 6 ও 7 নম্বর ফেরি ও লঞ্চঘাট। ভাঙনের শঙ্কায় শত শত বাড়িঘর, ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠান সহ বহু স্থাপনা। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। রাজবাড়ী প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 21 জেলার প্রবেশদ্বার দৌলতদিয়ার গুরুত্বপূর্ণ নৌ রুটের 2টি ফেরিঘাট এবং লঞ্চঘাটের সামনের অংশে প্রতিদিনই ভাঙছে পদ্মা নদী। 6 নম্বর ফেরিঘাট এলাকায় ভাঙন ঠেকাতে জরুরিভাবে জিও ব্যাগ ফেলা হলেও 7 নম্বর ফেরিঘাটের 300 মিটার এলাকায় কোনো বস্তা ফেলা হয়নি এখনো। ভাঙনের হুমকিতে রয়েছে বেশ কিছু পরিবার। আশ্রয় নেওয়ার আমাদের জায়গা নাই, আমরা বাড়িঘর ভেঙে নদীর পাড়ে জড়ো করে থুইতেছি। কোন জায়গা যাবো, জায়গা জমি পাই না, কিছু না, আমরা ভেঙে ভেঙে নদীর পাড়ে নদী, আমাকে থাকা কষ্ট, খাওয়া কষ্ট। নদীতে বাজিয়ে দিলে যেটুকু জায়গা আছে এটুকু ঘর ভাড়া তো নির্ভর করে থাকতে পারি। এটা যদি স্থায়ীভাবে যদি এটার কোনো বন্দোবস্ত না করা হয় তাহলে আমরা নদী ভাঙনে আমরা একদম নিঃস্ব হয়ে যাব। বস্তা ফেলানোর কথা থুয়ে চলে যায়, বস্তা ফেলায় না ওই দুই ফেলায় মনে করেন পকেট গরম হয়ে যায় আর ফুটে চলে যায়। গত 6 বছরে 7টি ফেরিঘাট ও লঞ্চঘাট নদীতে কয়েকবার বিলীন হয়ে যায়। এখনও 1, 2 ও 4 নম্বর ফেরিঘাটগুলো নতুন করে স্থাপন করতে পারেনি BIWTA। তবে এবার ঘাটগুলো সুরক্ষায় সরকারের বড় পরিকল্পনার কথা জানিয়ে কাজ শুরুর আশ্বাস দেন কর্তৃপক্ষ। সেই সময় অনুযায়ী দেখা যাচ্ছে আমাদের প্রকল্পের খরচটা বেড়ে যাচ্ছে, তো আমরা নিশ্চয়ই শীঘ্রই একটা সিদ্ধান্তে এসে ইনশাআল্লাহ আমরা শীঘ্রই এখানে কাজ করব। প্রকল্পের কাজ শুরু না হলেও অস্থায়ীভাবে ভাঙন ঠেকাতে শুধু বালুভর্তি জিও ব্যাগ কোনো কাজেই আসছে না বলছেন ভাঙন কবলিতরা। রত্না জামান, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার বাণিজ্য সংবাদ। দেশে সাম্প্রতিক পরিস্থিতির কারণে ক্রেডিট কার্ডের বকেয়া বিল, ঋণের বকেয়া ও বিভিন্ন সঞ্চয় স্কিমের কিস্তি পরিশোধে বাড়তি সুদ না নিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পৃথক প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক জানায়, কারফিউ ও সাধারণ ছুটির সময়ে যাদের ঋণের বকেয়া, ক্রেডিট কার্ডের বিল ও সঞ্চয়ী আমানতের কিস্তি দেওয়ার সময় ছিল তারা 31 জুলাই পর্যন্ত তা জমা দিতে পারবেন। 18 থেকে 25 জুলাই সময়ে প্রদেয় কিস্তির জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো কোনো ধরনের বাড়তি সুদ, জরিমানা, বিলম্ব মাশুল আদায় করতে পারবে না। এ সময় কিস্তির টাকা দিতে ব্যর্থ হওয়ার কোনো সঞ্চয় স্কিম বাতিলও করা যাবে না। শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC সংবাদ শিরোনামগুলো আরও একবার। 5 দিন পর চিরচেনা রূপে দেশ, সড়ক মহাসড়কের যানজট, অফিস আদালত ব্যাংকে কর্মচাঞ্চল্য। জনমনে পুরোপুরি স্বস্তি না ফেরা পর্যন্ত চলবে কারফিউ, এখনই খুলছে না শিক্ষা প্রতিষ্ঠান। 6 শিক্ষার্থী নিহতের ঘটনা তদন্তে নামছে বিচার বিভাগীয় কমিটি, গণশুনানি করে নেবে তথ্য উপাত্ত। মুর্শিদার নিগারের দুর্দান্ত ব্যাটিংয়ে বড় জয়, মালয়েশিয়াকে উড়িয়ে নারী এশিয়া কাপের সেমিতে বাংলাদেশ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টা দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।